আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে ঠিক যমুনা ব্রিজের কাছাকাছি আমি আসছি হচ্ছে পিলিয়ন হিসাবে। মাঝে মধ্যে আমি আবার বাইকও চালাবো। অ্যাকচুয়ালি এটা আসলে বাইক বলাটা ভুল হবে, এটা এডিবি স্কুটার বলতে পারেন। এটার নাম হচ্ছে লঞ্জিয়া XDB। বেসিক্যালি এটা হেলেনের ভাই কিনছে হেলেনের মাধ্যমে। এখন আমরা এই বাইকটা বেসিক্যালি এটা হবে স্কুটার। এই স্কুটারটা আমরা রাইড করে সেই ঈশ্বরদীতে যাবো, ঈশ্বরদীতে যাই এটা ভাইয়াকে দিয়ে আসবো। আর ভাইয়ার যে স্কুটার আছে ওইটা আমরা চালায়া ঢাকায় নিয়ে আসবো। ওভারঅল আশেপাশের অ্যাম্বিয়েন্স প্লাস এই বাইকের পিছনে বৈশা লিটারালি সিটটা এটা বিছানার মতো সিট, আরাম করে বৈশা আসছি। এদিকে হেলেনের এই লুকিং গ্লাসটা একটু লুজ হয়ে গেছে, এইটা আমরা একটু টাইট দিব। এটা টাইট দেওয়ার পরে দেন আমাদের বাকি যাত্রাটা শুরু করব। আমি লাইফের ফার্স্ট টাইম এই স্কুটারটা রাইড করব, এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কেমন লাগতেছে রাইডটা, আর তার পাশাপাশি এটা চালায় কেমন লাগতেছে সেটাও বলবো। চলুন বন্ধুরা, বাকি কথা পথে যেতে যেতে বলতে থাকি। কারা কারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নওরিন চ্যানেলের সদস্য। চলেন যাইতে থাকি। ওকে, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা রাজশাহী হাইওয়ে। আমার সাথে এই মুহূর্তে যে বাইকটা রয়েছে সেই বাইকটা হচ্ছে লঞ্জিয়া XDB। এটা হচ্ছে 150 সিসির একটা বাইক, ডুয়েল চ্যানেল ABS ওয়ালা একটা বাইক। চাকাগুলা কিন্তু সেই সুন্দর বিল্ট ইন টিমসনের চাকা দেওয়া। এটার পেছনে এত সুন্দর একটা গ্র্যাব রেল আছে, প্লাস ক্যারিয়ার র্যাক আছে, সবকিছু মিলে অসাধারণ। যদিও ওটা নাম্বার হয়ে গেছে, হেলেন কেন নাম্বারটা লাগায় নাই আমি জানি না। পুরোটা রাস্তা হেলেন চালায় আসছে, আমি পিছনে পিলিয়ন হিসেবে ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা রাইড দেওয়ার জন্য। আর সেই সাথে এই যে সিটটা, এই সিটটাও অনেক বেশি আরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফার্স্ট টাইম আসলে হাইওয়ে রোডের মধ্যে আমি আল্লাহ এই ফার্স্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন লাগতেছে কে জানে, আল্লাহ জানে। লুকিং গ্লাসের ভিউ অ্যাঙ্গেল গুলো অনেক জোস। এটার যে মিটারটা, এই মিটারটা কিন্তু অসাধারণ। এটা আছে না রাত্রে বেলা একেবারে নাইট ভিশন ভিউ দেয়, আবার দিনের বেলা এরকম সাদা কালারের একটা ভিউ দেয়। এটা হচ্ছে ফুয়েল গজ, এটা হচ্ছে ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2 আছে। এটা মোটামুটি 120-30 ইজিলি উঠে। এটা হচ্ছে টাইমার, এটা হচ্ছে টেম্পারেচার, ডেট টেট সবকিছু আছে, ব্লুটুথ আছে, সামনে ক্যামেরা আছে। বিসমিল্লাহ। ও অসাধারণ। পেছন দিক থেকে তো একটা গাড়ি আসতেছে, একটাই সমস্যা, এটা ওয়ান ওয়ে রোড তো একটু সাবধানে যাইতে হবে। যেহেতু রেগুলার আমি আসলে হুন্ডা চালায় অভ্যাস, ম্যানুয়াল গিয়ার চালায় অভ্যাস, ক্লাচের ব্যাপারটা আমি খুবই মিস করি। এরপরও হাইওয়ে তো চালায় ভালোই লাগতেছে আমার এখনো পর্যন্ত। তবে পিলিয়ন হিসাবে বেশি ভালো লাগছে, এটা মানতে হবে। পিলিয়নের একটা মানে আলাদা একটা মজাই আছে এই বাইকটার। এখনো পর্যন্ত যতগুলো মোটরসাইকেল দেখছি, স্কুটারটা আমার কাছে সবচেয়ে বেশি আসলে একটু রিস্কি মনে হয়। যারাই কিনা বলে যে স্কুটার চালানো অনেক মজা, হ্যাঁ সেটা অবশ্যই মজা, সেটা হচ্ছে সিটিতে। কিন্তু হাইওয়েতে আমার মনে হয় স্কুটারের থেকে বেশি বেটার হচ্ছে আমার কাছে লাগে আসলে হুন্ডা। আমি জানি না এটা এক একজনের এক এক রকম স্বাদ, এক এক রকম অভিরুচি থাকতে পারে, কিন্তু আমার কাছে আসলে মোটরসাইকেলটা বেশি সেফ লাগে। কারণ মোটরসাইকেলে দেখা যায় যে আপনি যখন হাইওয়ে রোডে ইমার্জেন্সি ব্রেক করা লাগে, সেই ক্ষেত্রে দেখা গেল আপনি যেই গিয়ারে আছেন সেই গিয়ার থেকে 1-2 গিয়ার নিচে নামায়া দিলেন, যদি আপনি থ্রোটলটা 0 করে 2টা ব্রেক, ABS ব্রেক সিস্টেম হোক অথবা নন ABS ব্রেক সিস্টেম হোক অথবা ড্রাম ব্রেক হোক, যেটাই হোক, আপনি কম্বাইন ব্রেক করলে বাইকটা জমে যায়। কিন্তু স্কুটারের ক্ষেত্রে হয় কি, একে তো ছোট চাকা, যেহেতু সিটি বেস করে এই স্কুটার গুলো বানানো হয়, একে তো ছোট চাকা, দ্বিতীয়ত রিস্কি লাগে আর কি। আমি অনেক মানুষকে দেখছি যে স্কুটার দিয়ে তারা অনেক সুন্দর দিব্যি রাইড করতেছে। অ্যাকচুয়ালি এটা আসে না আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। একজন সিনিয়র ভাইয়া আছে যার নাম বিপু, ওনাকে আমি দেখেছি, উনি TVS XL 100 যেটাকে কিনা মপেড বলা হয়, আমাদের ঢাকাতে যারা কিনা এটা দিয়ে ফুড ডেলিভারি করে কিংবা প্রোডাক্ট ডেলিভারি করে, যদিও এটা আমাদের ঢাকাতে বেশি, বাহিরের দেশে কিন্তু এই TVS XL 100টার অনেক ভ্যালু। যার কথা বলতেছিলাম বিপু ভাইয়ের কথা, উনি TVS XL 100 দিয়ে ডিম পাহাড় গেছে ভাই। স্কিল যদি আপনার ভালো হয়, আপনার কাছে যে বাইক থাকুক না কেন, সেই বাইকটা দিয়ে আপনি চাইলে বিশ্ব জয় করতে পারবেন। আমি এমনও মানুষকে দেখছি যারা কিনা সাইকেল দিয়ে আপনার 64 জেলা ইজিলি
ভ্রমণ করে ফেলছে। পায়ে হেঁটে পর্যন্ত মানুষ ভ্রমণ করতেছে, সেইখানে তো আসলে এটা কোনো ব্যাপারই না। এই বাইকটা আমি তো এই ফার্স্ট টাইম আসলে চালাচ্ছি। এর আগে আমি এটা ঢাকাতে চালাইছি। এটা বেসিক্যালি হেলেন কিনছে। টিভিএস এর পাশে একটা দোকান আছে স্কুটার পয়েন্ট, ওইখানে সব ধরনের স্কুটার পাওয়া যায়। ওইখান থেকে উনি এই স্কুটারটা কিনছে। আমি ওনাকে অনেকবার বলছিলাম যে হেলেন, আপনি একটা কাজ করেন, আপনার ভাইকে একটু বোঝান, বোঝায় শোনা একটা মোটরসাইকেল কিনে দেন। মোটরসাইকেল তো একটা ম্যানলি বাইক, আর স্কুটার তো বেসিক্যালি মেয়েদেরকে টার্গেট করে বানানো হয়েছে, সিটি রাইড, তাই না? পরে দিয়ে হেলেন বললো যে না, আমার ভাই তো আগে থেকে এন্টর্ক চালাইতেছে, ওই স্কুটারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। স্কুটার তো আসলে মেয়ে ছেলে বলতে কিছু নাই, স্কুটার সবার জন্যই। ওর এই কথাটা খুবই ইন্সপায়ার করছে আমাকে। দ্যাটস ওয়াই আমি বেশ কিছুদিন, ও যখন এই এক্সডিভিটা কিনলো, আমি ভাবলাম যে এটার মধ্যে আসলে কি আছে আমি একটু দেখি। এইটার পেছনে ওঠার পরে না ভাই, সিরিয়াসলি আমি খুবই অবাক হয়ে গেছি। কারণ ও এর আগে চালাইতো স্ট্রিট র্যালি রেজেডার, ওইটার চাকা খুবই ছোট ছিল, আমি কনফিডেন্স পাইতাম না, ওইটা আমি পারি নাই, ক্লাচ মনে করে ব্রেক চাপ দিয়ে ফেলাইছি। ওর এই বাইকের পেছনে ওঠার পরে না আমি একটা আলাদা লেভেলের কনফিডেন্সই পাইছি, বিকজ ওর এটা তো এবিএস ব্রেক, এর মধ্যে ওর সামনের চাকা পিছনের চাকা অনেক বড়, মানে যদিও সাইজটা ছোট, এটা সম্ভবত 14, মোটরসাইকেলের চাইতে ছোট আর কি, কিন্তু এরপরেও এটাতে অন্য লেভেলের একটা কনফিডেন্স আমি পাইছি। যেমন ব্রেক করলে সাথে সাথে জমে যাওয়ার ব্যাপারটা, হার্ড ব্রেক করার ব্যাপারটা, যেমন এই যে এখনো অলরেডি ব্রেক করলাম, জমে গেছে। আর এটার স্পিডও খুবই ইজিলি উঠে। এটার এফআই সিস্টেমটা কিন্তু পিজিএম এফআই, হর্নেট 2.0 যেটা লঞ্জিয়া এক্সডিভি তেও কিন্তু এই সেম পিজিএম এফআইটা দেওয়া আছে। এটার পেছনে কিন্তু কেওয়াইবি ডুয়েল সাসপেনশন দেওয়া। অল ওভার আমার কাছে এটা ভালো লাগছে। প্লাস এটা কিন্তু লিকুইড কুল টেকনোলজি নিয়ে আসছে, যার কারণে আমরা কিন্তু একটানা চালাচ্ছি, এটা কিন্তু তেমন একটা রেস দেওয়া হয় নাই। যেহেতু পাবনা ঢাকা থেকে যাচ্ছি, পুরো এক টানা উইদাউট এনি রেস চালাইতে পারতেছি, কোনো প্রকার পারফরমেন্স আমি ল্যাগ পাচ্ছি না। সামনে বিল্ট ইন ফগ লাইটও দেওয়া আছে, নতুন করে ফগ লাইট লাগানো নিয়ে মামলার সম্মুখীন হইতে হবে না। অল ওভার সবকিছু ভালো লাগছে। এটার পাদানি সিস্টেমটাও সবকিছু মিলে সুন্দর। এটা একটা মজার ব্যাপার, এটা কিন্তু কিলেস, কোনো রকম এক্সট্রা কি কিংবা কোনো কিছুই লাগে না, রিমোট সিস্টেম। বাজারের সামনে দিয়ে একটু সাবধানতা অবলম্বন করে যাব। আমি কোনো রিভিউ ভিডিও দিচ্ছি না, আপনাদের সাথে জাস্ট একটা মেমোরি ক্রিয়েট করে রেখে দিলাম। পাবনাতে যাচ্ছি, পাবনাতে যাইতে পথে ঢাকা রাজশাহী হাইওয়েটা এত সুন্দর, এই সুন্দর রাস্তাটা জাস্ট ক্যাপচার করে রাখা। এই রাস্তাতে তো নিজে মোটরসাইকেল চালাই নাই, সেই ক্ষেত্রে এই স্কুটারটা কিন্তু আমার একটা রাইডিং এর সাক্ষী হিসাবে আমার সাথে রয়েছে। ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আশেপাশের যে অ্যাম্বিয়েন্সটা, এখানে ধানের স্মেলটা, প্লাস এই গাছগাছালির অভ্যর্থনা, এত সুন্দর পিচ ঢালাই করা রাস্তা, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অসাধারণ। একটা ফুটাও বিরক্ত লাগতেছে না। এটার সিটিং পজিশন, রাইডিং পজিশন খুবই সুন্দর। 100 ইজিলি উঠে যাবে, 100-এর উপরেও ইজিলি উঠে যাবে। এটাতে ওই ধরনের সাফারিংটা হয় না। কারা কারা কোন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নরেন চ্যানেলের সদস্য। এ তো জায়গা দিতেই চায় নাই, আমি তো জোর করে জায়গা নিলাম মনে হয়। তো এই মুহূর্তে ইটের সোলিং রাস্তাতে চলে আসলাম। আসলে ইটের সোলিং না, এটাতে কি যেন বলে, এটা বলে ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তাতে একটা প্রবলেম হচ্ছে, ছোট চাকাগুলোর যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনগুলো কিন্তু ডাইরেক্ট হাতে টের পাওয়া যায়। যেরকম এই যে আপনারা দেখতেছেন, এই যে ঢালাই রাস্তার মধ্যে আমার গাড়িটা চলতেছে, খেয়াল করে দেখেন এই যে লুকিং গ্লাসগুলো কিন্তু অত্যধিক কাঁপাকাঁপি করতেছে। তাহলে বুঝেন যে হাতে কি পরিমাণ ভাইব্রেশন ফিল হইতে পারে। ও আপনাদেরকে তো বলা হয় নাই, এখানে যে ব্রেক লিভারগুলো দেখতেছেন, এই ব্রেক লিভারগুলো কিন্তু 5 স্টেপ অ্যাডজাস্টেবল। আপনি চাইলে কিন্তু আপনার যাদের আপুরা যারা আছে, আপুদের হাত তো একটু ছোটো হয়, সেই অনুযায়ী কিন্তু আপনারা চাইলে ব্রেক লিভারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ভাইয়ারা যারা আছেন তারাও কিন্তু চাইলে এই ব্রেক লিভারগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ভালোই লাগতেছে, তবে একটা আতঙ্ক কিছুক্ষণ পরপর ভিতরে নাড়া দেয়, সেটা হচ্ছে এই যে দেখেন লোকজন কি অতর্কিত ভাবে আসতেছে। আর সেই সাথে হচ্ছে এটার যেহেতু ছোট চাকা, খুবই সাবধান ভাই। বাম্পি রোডে এইসব ছোট চাকা আসলে ওইভাবে 4.5 লাখ টাকা দামের একটা গাড়ি, সবই ঠিক আছে, কিন্তু এরপরেও ছোট চাকাগুলো কিন্তু আপনার বাম কিংবা গর্ত যেগুলো আছে, সেই গর্তগুলোতে কিন্তু ওইভাবে থাকে না যে একটা সেফটি, ওই সেফটিটা কিন্তু দেয় না। গাড়িটা যা আসছে একদম কানের কাছে এসে হর্ন মারছে। মোটর সাইকেল হইলে অনেক আগে ওইটারে ভরে দিতাম। হইলে সামনের ওই মাছের গাড়িটা যদি না থাকতো তাহলে এই ভিউটা কিন্তু একটা অন্য লেভেলের ভিউ হইতে পারতো। গাড়িটা ব্রেকিংয়ে আছে তো এই জন্য আমরা আসলে ওইভাবে এটাকে প্রেসার দিতে চাচ্ছি না। প্রেসার দিলে ইজিলি চলে যাওয়া যাইতো। ব্রেকিংটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে সুন্দরভাবে চলে যেতে পারতাম। বেটার লাক ভবিষ্যতে যদি আমার রয়্যাল এনফিল্ডকে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আরো একবার এই সুন্দর জায়গাটার সুন্দরভাবে একটা ক্যাপচার আমরা করব। ব্যাপার না, চলেন। আমি লিখছি চিঠি মনে
হেলেনের ভাইয়ের বাসায় পৌঁছানোর পরেই খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম মজাদার এক চায়ের উদ্দেশ্যে। বিদিক চা। এখন অলরেডি সময় হচ্ছে ঠিক সন্ধ্যা 6টা 7টা 8টা এরকম হবে। এই মুহূর্তে আমরা আছি বিদিক চায়ের এখানে। অলরেডি দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এনটর্ক, এইটা হচ্ছে লঞ্জিয়া XDB। তো এটা আমরা বেসিক্যালি চালায় আসছি ঢাকা থেকে পাবনা ঈশ্বরদী। এটা হচ্ছে হেলেনের ভাইয়ের জন্য। হেলেনের ভাই আগে চালাইতে হচ্ছে এনটর্ক, এখন হচ্ছে চালাবে লঞ্জিয়া XDB। আমরা একটু আগে গেছিলাম হচ্ছে নদীর পাড়ে চায়ের দোকানটা বন্ধ ছিল, এই জন্য আমরা এই বিদিক চায়ের এখানে আসছি চা খাইতে। এখান থেকে চাটা খেয়ে দেন বাসায় যায় বারবিকিউ পার্টি করব। অল ওভার ভাল লাগতেছে, তবে একটু টেনশন লাগতেছে যে আমরা ঢাকায় যখন ব্যাক করব তখন কিন্তু এই এনটর্কটা নিয়েই ব্যাক করব। সো চলেন চাটা খাই, চাটা খেয়ে বাকি কথা আপনাদের সাথে বলি। আচ্ছা, এটা হচ্ছে সেই বিদিক চা। দেখেন এই যে যেই ইয়াটা দেখতেছেন বড় ডেকচি, এই ডেকচির মধ্যে কিন্তু এই যে দেখেন পুরা ঘন সর, আর কালারটাতে দেখে বুঝতেছেন একদম ঘন একটা কালার। আর এদিকে মনে হয় জাল দিতেছে, এই যে আমাদের যেই যতটুকু চা, এই চাটা জাল দিতেছে। এই জিনিসটা কি ভাই? এটাও চা? আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনি ছাড়া না? আমি অবশ্য চিনি ছাড়া চা খাই তো, এই জন্য আর কি। সো খুব ইয়াম লাগতেছে আমার, মানে চিনি ছাড়া চা একটা অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা ফিল ভিতরে কাজ করে বিদিকটা। কেমন লাগলো হেলেন বিদিক চা? দোকানের নাম বিদিকের দোকান মনে হয়, বিদিক চা। মানে আসলে কি এটা আমরা জানতাম এতদিন যে মামাতে একটা দোকান আছে তপনের চা, ওটা সবচেয়ে ভালো ভাবছিলাম, কিন্তু আসলে আজকে একদম টোটালি মানে ওটার থেকে বেস্ট। ধারণাই চেঞ্জ হয়ে গেছে, মানে এত মজা। আর খাঁটি জিনিস তো খাঁটি জিনিসই আমার কাছে খুবই ভালো লাগছে। এটাতে আমি পুরো 10-এ 9 দিলাম। আর এক কাটা হলে গিয়ে পোকামাকড়ের জন্য, আশেপাশে আলোর কারণে অনেক বেশি পোকা ছিল, এই জন্য অল্প কিছু চা পয়রাও গেছে। আপনারা যদি কখনো আসেন পাবনা ঈশ্বরদী, তাহলে এই বিদিক চাতে এসে চা খাওয়া যাবেন। আর এই যে ভাইয়ার নাম যেন কি? শাহাবুদ্দিন ভাই। আচ্ছা, এই যে শাহাবুদ্দিন ভাইরা পাবেন এই যে বিদিক চায়ে। রেটিংও দিয়ে যাবেন যাতে অন্যরাও আইসা খাইতে পারে। চলেন এখান থেকে তাহলে মুভ করি। বন্ধুরা, আরো একবার কড়া বৃষ্টিতে কিন্তু আমরা আটকে গেলাম। আর এদিকে ভাইয়া রেনকোট করতেছে, হেলেন অলরেডি রেনকোট করে ফেলছে। বৃষ্টিটা কিন্তু সেইভাবে নেমে গেছে, একদম অস্থির ভাবে। ভাগ্য ভালো মোবাইলটা ওয়াটারপ্রুফ, এই জন্য আপনাদের সাথে কথা বলতে পারতেছি। কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগে বৃষ্টি নামলে অনেক ভালো লাগে না? আর এদিকে যে আপু মজা করতেছে অনেক। কই বাবা? ওরে মনোযোগ দিয়ে দেখেন কি বৃষ্টিটা দেখতেছে, মনোযোগ দিয়া অসাধারণ। আর রেনকোটটা না থাকলে সিরিয়াসলি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমাদের মোটর সাইকেল, আর এটা হচ্ছে ভাইয়ার মোটর সাইকেল। আমরা এনজয় করি, একটু পরে আবার রাইড শুরু হবে আমাদের। ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া নবী ইয়া রাসূল, তোমারে দুনিয়ায় আমি মশগুল। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বন্ধুরা, এই মুহূর্তে আমার পেছনে এটা হচ্ছে লালনের মাজার, এবং ঠিক এটার পেছনে হচ্ছে লালন চত্বর। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যেখানে কিনা আপনার একতারা, দোতারা, খমক, অনেক ধরনের সুন্দর সুন্দর যে বাজনাগুলো আছে, ওই জিনিসগুলো, বাদ্যযন্ত্রগুলো এখানে সেল করে। হ্যান্ডক্রাফটেড আইটেমগুলো দেখা যাচ্ছে। কি ডাল টাল নেয় নাকি এটা দিয়ে? বাসিও আছে। কেমন লাগতেছে এলেন?
মেঘলা পরিবেশ পাবো ভাবি নাই, আমিও ভাবি নাই মেঘলা পরিবেশ পাবো। মানে এই জায়গাটার সাথে মেঘলা পরিবেশ যায়। খুবই যায়, খুবই যায়। অনেক সুন্দর, দেখেন দোতারা, তারপরে ঢোল, সবকিছু এখানে আছে। পাশাপাশি বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটেড আইটেম গুলাও আছে এখানে, খুবই সুন্দর, দারুণ। বন্ধুরা আবারও বৃষ্টি শুরু হয়ে গেল এবং এই বৃষ্টির মধ্যেই আমরা ভাবলাম যে প্রবেশ করি। তো বেশ কয়েকটা দোকানে ঢুকলাম, ভাবলাম যে দোতারা একতারা কিছু পছন্দ হয় কিনা। যেগুলাই পছন্দ হয় ভাই দাম বেশি। একটা পিতলের ঢোল পছন্দ হয়েছে, ওটার দাম চাইছে হচ্ছে 3500 টাকা। আর একটা ডাব পছন্দ হয়েছে, ওটা 500 টাকার নিচে নামবেই না। ভাবছিলাম যে ছোট একটা জিনিস কিনে নিয়ে যাব, বাট পছন্দ হইলো না দামটা, আর কি দামটা একটু কম হলে ভালো। তো আমাদের ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে আবার এগুলোর দাম কম। যাই হোক, তো এই মুহূর্তে লালনের মাজারে প্রবেশ করলাম। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই সেই লালনের মাজার। লালনের একতারার একটা ভাস্কর্য লুকিয়ে আছে, খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। আমি জানি না আসরের সময় জায়গাটা আরো কতটুকু সুন্দর হয়, আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটা। সুফি সুফি একটা ফিল আসতেছে। সঙ্গীত শুরু হয়ে গেছে। এক কথা মনটা ভালো হয়ে গেল, এত সুন্দর একটা গানের আয়োজন, মানে সবকিছু মিলে প্রকৃতির সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা একদম পুরো 100 মানে একদম কি বলবো, অনেকে লাখ টাকা খরচা করেও এই ধরনের অ্যাম্বিয়েন্সের সাক্ষী হইতে পারে না। লালনের মিউজিয়ামে প্রবেশ করতেছি। ওয়াও, লালন ব্যবহৃত দরজা। রোনাল্ডোর নামও আছে এখানে, এই যে জলিল সাহেবের নাম আছে এখানে, জলিল সাহেব, তারপরে তন্ময় সাহেব, এত ছোট দরজা দিয়ে উনি কিভাবে তানিয়া সাহেব, পূজা হয়ে নাম তো মনে হয়। লালন সাহেবের শিষ্যগণের ব্যবহারকৃত ডেকচি। টাকা দিয়ে আসছে? পিতা মোহাম্মদ খাদেম আলী, আমার আব্বার নাম। সাধের লাউ বানাইলে ওমরে বৈরাগী, এত বড় চাবি। জুতা, লালনের ব্যবহৃত কাঠের জুতা। সবকিছু মিলে আমার কাছে লালনের মিউজিয়ামটা অনেক ভালো লাগছে। ছবিগুলা বড় বড় একতারা, যেগুলা ভালোই লাগতেছে দেখতে, মানে মনে হচ্ছে যে ওই জগতে হারাই গেছে, যে ওই সময়ে যে ব্যবহৃত জিনিসগুলো লালন ব্যবহার করতো। খুব ভালো লাগতেছে। আমার তো এক কথায় লালনের মাজার ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না। এমনও হইতে পারে ভবিষ্যতে এখানে একবারে শিফট হয়ে যাব। আমরা এই মুহূর্তে লালনের মাজার থেকে বের হচ্ছি, এত ভালো লাগতেছে, লিটারেলি মনে হচ্ছে যে খাইকে গেলেই তো হয়। সবকিছু শান্ত, কোনো রকম টেনশন নাই। যেমন কথা কথা যদি আমরা ঢাকায় ব্যাক করি, ঢাকার মধ্যে দুনিয়ার টেনশন, যে মাসের বাজার কত টাকা, তারপরে সকালে উঠতে হবে, দৌড়াইতে হবে লম্বা রেসের ঘোরার মতো, একটা মানসিক প্রেশার অল টাইম মানুষের ভিতরে কাজ করতে থাকে। কিন্তু এইখানে আইসা না আপনার পুরা এই ধরনের মানসিক প্রেশারগুলো না একেবারে গায়েব হয়ে যাবে, যেমন আমার গায়েব হয়ে গেছে অলরেডি। খুব ভালো লাগতেছে। আমরা এখন মুঘল কুইজিন, এই মুঘল কুইজিনে আজকে খাওয়া দাওয়া করব। কুষ্টিয়াতে এই প্রথম আসলাম, আসার পরে কুলফি টুলফি এগুলো খাইলাম, আর এখন হচ্ছে এই যে মুঘল কুইজিন, এই মুঘল কুইজিনে খাওয়া দাওয়া করবো। মানে একদিক দিয়ে ভালো লাগছে, এটা হলো গিয়া আজকে তেমন কোনো জ্যামই নাই, মানে পুরাটা রাস্তা দেখেন খালি, মনে হয় যে আমাদের জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো। মোটামুটি খালি বলা যায় পুরাটা, সব দিক দিয়ে ভালো লাগতেছে। এখানে একটু সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। এই পরিবেশটা এমন ঘুমই লাগবে। আজকে পুরা বৃষ্টিটা একদম পুরা অর্তিত ছিল। আরেকজন দেখেন এমন প্রফেশনাল হয়েছে, সে হেলমেট নিয়ে ঢুকে গেছে ভিতরে। আপনার খিদে লাগছে? সিরিয়াসলি আমারও সেম অবস্থা। দুইটা পরোটা আর নেড়ে দিয়ে সকালে নাস্তা করছিলাম, এরপরে মানে লিটারালি এখন পর্যন্ত খিদা লাগে নাই। কুলফি খাইছি, কুলফিটা অন্যরকম ছিল। আর আমরা বুদ্ধি করে 2 লিটার পানিও নিয়ে আসছি।
এত সুন্দর একটা পরিবেশ থেকে বের হয়ে নতুন করে আর ব্লগ করতে ইচ্ছা করেনি। তবুও বিদায় তো নিতে হবে, তাই না? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর অপর পাশে হার্ডিস ব্রিজ দেখতে দেখতে আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। যারা যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। This is your cousin Aurin, signing off.